আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশের স্বার্থে বিএনপি বা যে কোনো দলের সাথে জোট হতে পারে জানালো এনসিপি, শিগগিরই দলীয় প্রার্থিতা ঘোষণা। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট সংবিধান আদেশও আলোচনায়। এবং অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশে মহাবিপন্ন ডলফিন, বুদ্ধিমান সামাজিক প্রাণীটি সংরক্ষণের বার্তা বিশ্বজুড়ে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশের স্বার্থে বিএনপি বা যে কোনো দলের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। চ্যানেল আইকে তিনি বলেন, এখন পর্যন্ত গণমাধ্যমে যা দেখা যাচ্ছে তা গুজব। আগামী নির্বাচনের জন্য কিছুদিনের মধ্যেই প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি। আগামী সংসদে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার পর থেকে কিভাবে নির্বাচন করবে তা নিয়ে আলোচনায় দলটি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করেছে এনসিপি, যেখানে জুলাই সনদ, আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের সার্বিক অবস্থা ও রাজনৈতিক জোটের বিষয়ে আলোচনা হয়। বিএনপির সাথে বৈঠক ও জামায়াতে ইসলামের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব। রাজনীতিতে আলোচনায় তাহলে কার সঙ্গে জোট করছে এনসিপি? এমন প্রশ্নে দলটির সদস্য সচিব বলেন, জোট নির্ভর রাজনৈতিক কার্যক্রম এনসিপি এখনো শুরু করেনি। নির্বাচনের সময়টাতে কার সঙ্গে আমাদের জোট হবে না হবে, বা আমরা জোট করবই বা করব না, এই নিশ্চয়তা যেমন আমরা এখনো পর্যন্ত দিতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো বিষয়ে আমাদেরকে ইনগেজড হতে হয়, তো আমরা সেই জায়গাটাতে ইনগেজ হব। কিন্তু সেটা কার সাথে হব না হব, সেই জায়গাগুলো এখনো পর্যন্ত খুবই অনিশ্চিত জায়গায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মতো অবস্থায় এনসিপি থাকবে কিনা এমন প্রশ্নে আখতার হোসেন অসম্ভব কিছু ঘটে যেতে পারে বলে মন্তব্য করেন। আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষজন এনসিপির প্রতি যে ভরসা রেখেছেন, তাতে করে সামনের যে সংসদ, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা এনসিপিকে দেখতে পাবো। এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির প্রতি জনগণের যে আস্থার জায়গা এবং বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো তাদের প্রতি মানুষের যে বিরাগভাজন হওয়ার মতো ঘটনাগুলো ঘটছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যদিও নতুন একটি দল, সেখানে নানা ধরনের মিরাকল যে ঘটবে না, সেটা এখনই নিশ্চিত করে বলা যায় না। আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে প্রার্থিতা প্রকাশের জন্য এনসিপি কাজ করছে, শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে। সেই রাজনৈতিক তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। প্রস্তাব গৃহীত হলে নির্বাচন পরবর্তী সরকার সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রাষ্ট্র সংস্কারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৫০-এরও অধিক বিষয়ে নানান দ্বিমত ও নোট অব ডিসেন্ট ছিল। এরই মধ্যে গত ১৭ অক্টোবর জুলাই সনদে সই করে ২৪টি রাজনৈতিক দল। এরপর কমিশন জুলাই সনদের আইনি ভিত্তি সহ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সাথে দফায় দফায় বৈঠক করছে। বুধবারের বৈঠকে গণভোট, সংবিধান আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই ৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংবিধান সংসদ পরিষদ হবে নাকি অন্য কিছু হবে, তো এই বিষয় নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করছি। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আমরা সরকারকে দেব। জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। আমরা জানি যে বাংলাদেশে এর আগে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। গত ৫৪ বছরে এই প্রথম সংবিধানে বড় রকমের সংস্কার করা হচ্ছে। এই সংস্কার সম্পন্ন হলে এটা বাংলাদেশের সংবিধানের একটা নতুন সংস্করণ
আমাদের সামনে আসবে। বিশেষজ্ঞদের আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবটি চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার আবারও বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠকে বসবে কমিশন। সিপিবি বলছে জুলাই সনদে সই না করার সিদ্ধান্তে তারা অটল। অনেকের ইচ্ছা হচ্ছে একেবারেই এই সংবিধানের খোললচে পাল্টে নতুন কিছু করা। সংবিধান সংস্কার পরিষদের নামে যদি কিছু করতে চাই, এটা প্রকৃতপক্ষেই সংবিধান পুনর্লিখনের জায়গায় যাবে, তা দেশের মানুষ গ্রহণ করবে না। সিপিবির এই নেতা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব চূড়ান্ত হলে রাজনৈতিক মতভিন্নতা আরও বাড়বে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের বেতন মাত্র 18,000 টাকা, আর রাষ্ট্রপতির নিয়োগ দেয়া কোষাধ্যক্ষ পান 20,000 টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের কমপক্ষে 30টি বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় 117টি, তবে শিক্ষা কার্যক্রম চলে 103টিতে। এসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে 3,58,414 জন শিক্ষার্থী, যা দেশে উচ্চশিক্ষার মোট শিক্ষার্থীর 45%। একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বে সেরা 1000-এর তালিকায় স্থান করে নিয়েছে। সম্প্রতি দেশের বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, কমপক্ষে 30টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন দেয় তা হতাশজনক। পর্যাপ্ত সিনিয়র শিক্ষক আছে কিনা, গবেষণায় আমরা পর্যাপ্ত ফান্ড দেন কিনা, মেডিকেল সেন্টার আছে কিনা। একজন প্রফেসরের ক্ষেত্রে দেখেছি যে আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি যে ওনারা লাইক একজন প্রফেসর রাখেন হইতেছে কত 37,000 টাকা দেওয়া, স্যার আরও কম। হ্যাঁ, 18,000 থেকে শুরু করে। ওই সব কারণে আমরা কি করেন, এক হচ্ছে রিটায়ার্ড প্রফেসর আমরা খুঁজেন, আর দ্বিতীয় হচ্ছে কলেজের রিটায়ার্ড প্রফেসর। কোনো ইউনিভার্সিটি আমি জানি, আমি নাম বলবো না, একজন ট্রেজারার রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত ট্রেজারার, ওনাকে বেতন দেয় 20,000 টাকা। তাদের নিয়োজিত ট্রেজারারকে 20,000 টাকা বেতন দিচ্ছে। এখন এখানে কিন্তু ব্যাপারটা খুবই ক্লিয়ার, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কারণ এই জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিভাবে সমাধান করা যায় সেই দিকে না যেয়ে কিন্তু আলটিমেটলি বোর্ড অফ ট্রাস্টিকে দোষারোপ করলে কখনই কিন্তু সমস্যার সমাধান হবে না। কেন আমরা জানি যে বোর্ড অফ ট্রাস্টির একটা বড় অংশ কিন্তু তারা যেই পরিমাণ আর্থিক সামর্থ্য নিয়ে তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা সেটাকে সংকুলন করতে সমর্থ হয় না, অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়, অনেকেই হতাশাগ্রস্ত হয়। শিক্ষকদের মানসম্মত বেতন না দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন উল্লেখ করে ইউজিসি বলছে, কম বেতন দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিদের বিষয়টি জানানো হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জলজ প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুদ্ধিমান সামাজিক প্রাণী খ্যাত ডলফিনের পৃথিবীব্যাপী রয়েছে প্রায় 43টি প্রজাতি, কিন্তু অবৈধ শিকার, খাদ্য ও নিরাপদ আবাসস্থলের অভাব এবং জলবায়ুর পরিবর্তনের অভিঘাতে ডলফিন বাংলাদেশে মহাবিপন্ন। আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসে তাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ডলফিন সংরক্ষণের বার্তা। আফরোজা হাসির রিপোর্ট। গাঙ্গেয় শুষ্ক, ইরাবতী, গোলাপি ও চিত্রাসহ প্রায় 8 প্রজাতির ডলফিন দেখা যায় দেশের জলসীমায়। এর মধ্যে মিঠা পানির ডলফিন হিসেবে পরিচিত গাঙ্গেয় শুষ্ক ও ইরাবতী। একসময় দেশের নদ নদীতে হরহামেশা দেখা মিললেও বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা সহ কিছু নদ নদীতে অল্প সংখ্যায় দেখা যায় খাদ্য শৃঙ্খল রক্ষাকারী মিঠা পানির ডলফিন। অনিয়ন্ত্রিত জলযান, পানি দূষণ ও নাব্যতা হ্রাসসহ নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে ডলফিনের জীবন প্রবাহ। এমন বাস্তবতায় ডলফিন সংরক্ষণে বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঢাংমারি, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য সহ 10টি স্থানকে ঘোষণা করা হয়েছে সংরক্ষিত এলাকা হিসেবে। সুন্দরবনের স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে 7টি ডলফিন সংরক্ষণ দল। 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে প্রণয়ন করা হয়েছে বিধি, নীতিমালা ও আইন। তবে ডলফিন রক্ষায় সচেতনতা তৈরি ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সংরক্ষণ এবং গবেষণা সহ
সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস 2025 উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নতুন প্রজন্মকে কৃষি ও সবুজ প্রকৃতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে অভিভাবকরা শিশু কিশোরদের যুক্ত করছেন ছাদকৃষির সঙ্গে। ঢাকার সিদ্ধেশ্বরীতে 10ম শ্রেণীর ছাত্র শাবাব উল্লাহ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টিতে মায়ের ছাদকৃষি চর্চায় যুক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীর 10তলা ভবনের 2600 বর্গফুট এই ছাদটিতে ফ্ল্যাট মালিকদের আলাদা আলাদা ছাদ কৃষির আয়োজন। আমাদের বিল্ডিং এ যতজন আছে আমরা সবাই মিলে হচ্ছে ছাদ কৃষিটা করার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর হচ্ছে আকবর আঙ্কেলের ছাদ, এতটুকু। এক একটা অংশ হচ্ছে এক একজন। ছাদটির এই কোণে গাছগাছালিতে পূর্ণ আয়োজনটিতে অবসর কাটে খুদে নগর কৃষক শাবাব উল্লাহর। কৃষির প্রতি বা এসব সবুজায়নের প্রতি হচ্ছে আম্মুর ঝোঁক সবচেয়ে বেশি। কিন্তু তারপর আমি ছাত্র হিসেবে পড়াশোনার মাঝে মাঝে চেষ্টা করি যে আম্মুকে একটু সবুজায়নে সাহায্য করা। শাবাবের বাবা সাফায়েতুল্লাহ বলেন, শহরে থেকেও শিশুরা যদি কৃষির সঙ্গে যুক্ত হয় তবে তা থেকে তারা শিখবে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। ছাদ কৃষি সম্প্রসারণে সরকারের সময়োপযোগী উদ্যোগের দাবি জানান তিনি। ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে মিনিমাম 60 থেকে 70% ছাদ যেন গ্রিন হয়, খুবই সবুজায়ন হয়, এবং এটির বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করার আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি। রবি মৌসুম শুরু হয়েছে, শাবাবও শিখছে কিভাবে রবি ফসলের জন্য মাটি তৈরি এবং বীজ বপন করতে হয়। তো এটা হচ্ছে শিমের বীজ। তো আমরা এখন বীজটা রোপণ করি। অঙ্কুরটা বের হবে কতদিনে? 10 থেকে 12 দিনের মধ্যে। ফুল আসবে কতদিনে? 45 থেকে 50 দিন বা 2 মাসের মধ্যেই চলে আসে। শহরের শিশু কিশোররা যদি এভাবে কৃষির গল্প শুনতে থাকে এবং কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে এটির সম্প্রসারণ ঘটবে এই প্রজন্মের মাঝে, কোনো সন্দেহ নেই। এবং এদের হাত দিয়েই আগামীর যে যান্ত্রিক কৃষি এবং আধুনিক কৃষি কিংবা ডিজিটাল এগ্রিকালচার সেটা প্রসার হবে। ঢাকার সিদ্ধেশ্বরী শাবাবের কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। ইউক্রেনে যুদ্ধ বন্ধে মস্কোকে চাপ দিতে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোজনেফট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনা স্থগিত হওয়ার একদিন পর এই নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধে পুতিন আন্তরিক না হলেও নতুন নিষেধাজ্ঞা শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি আনতে পারে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলা সদরের পূর্ব চর ইলিশার এক কৃষক পতিত জমিতে পেঁপে চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। তার বাগান স্থানীয়ভাবে মডেল খামার হিসেবে পরিচিতি পেয়েছে। ভোলা থেকে হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার পূর্ব চর ইলশার বাঘারহাওলার কৃষক মিলন মাঝি একসময় পতিত 180% জমি আজ পেঁপে বাগানে রূপ নিয়েছে। তিনি টপ লেডি জাতের প্রায় 300টি পেঁপে চারা রোপণ করেছিলেন সার্জন পদ্ধতিতে, যা স্থানীয় ভাষায় পরিচিত আট পদ্ধতি নামে। একটা গাছ থেকে প্রায় 2000 টাকার করে পেঁপে বিক্রি করতে পারবো। আমরা আশা করতেছি আল্লাহর রহমতে প্রায় আমরা 5 থেকে 6 লাখ টাকা লাভবান হতে পারবো। তার এই সাফল্য দেখে আশপাশের কৃষকও অনুপ্রাণিত হচ্ছেন। ভালো চারা পাইতেছি না, এই জন্য কৃষি অফিসের মাধ্যমে যদি আমাদেরকে সেই সহযোগিতা করে তাইলে আমরা ভালো চারা পাবো এবং আমরাও লাভবান হবো, সকল কৃষকও মনে করেন লাভবান হইতে পারবো। আমারও একটা ইচ্ছে যে আমি এরকম একটা আর্ট টুডে আমিও ফসল ফলামু। পেঁপে বাগান দেখতে আইছি, সুন্দর আর্ট করছে, ভালো ফলনে ধরছে। তা আমাদের জমিন আছে, আমরাও আর্ট করে এই পেঁপে গাছ লাগাবো।
কৃষি বিভাগের সহায়তায় পতিত জমি এভাবেই সঠিক ব্যবহার অব্যাহত থাকলে ভোলায় কৃষি খাতে পেঁপে চাষ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলছে কৃষি বিভাগ। সে এখানে যে টাকাটা ইনভেস্ট করছেন তার 4 থেকে 5 গুণ পরিমাণ বেশি লাভ হবে, যার মাধ্যমে সে আর্থিকভাবে সচ্ছল হবে, ভালো উদ্যোক্তা হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এ ধরনের উদ্যোগ গ্রামীণ জীবনে এনে দিচ্ছে নতুন উদ্যম ও আশার আলো। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মূল ভূখণ্ডের সাথে নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম নলচিরা লঞ্চঘাটের পল্টন ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার 7 লাখ বাসিন্দা। যাত্রী ও পণ্য ওঠানামা করছে নদীর তীর রক্ষা বাঁধে জিও ব্যাগের উপর দিয়ে। নৌযানের নোঙরে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি প্রকল্পের জিও ব্যাগ, চরম ঝুঁকিতে নদীর তীর রক্ষা বাঁধও। আলাউদ্দিন শিবলু তথ্য ভিডিও চিত্রে আফরোজ হাসির রিপোর্ট। বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতে গেল বর্ষায় ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা লঞ্চঘাটের পল্টন। এরপর ঘাট দিয়ে যাতায়াতে নিয়মিত টোল আদায় করা হলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত পল্টন। জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোট, সি ট্রাক ও ট্রলারে ওঠানামা করছেন দুই পারের হাজারো মানুষ। এই পল্টনটার কারণে যাত্রী এখন ওইখানে বস্তারাতে নামে অনেক লোক স্লিপ খাই পড়ে নদীতে পড়ে যেতেছে। যে সময় মনে করেন জোয়ার হইতেছে ওই সময় ট্রলারে যে সময় সিঁড়িতে মানুষগুলো নামতে পারে না, লাফাইয়া কিন্তু বস্তার উপরে পড়ে যায়। মহিলা যাত্রী বাচ্চাগল নিয়ে এই যে উড়া নামা বস্তার ওষুধে স্লিপ খাই পড়ে যায়। জিও ব্যাগ নষ্ট হওয়ায় চরম ঝুঁকিতে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ। নদীগুলো তো রক্ষণাবেক্ষণ না করলে এটা তো হুমকির মুখে আছে, ভাঙি যেতেছে, মানুষ কষ্ট হচ্ছে। এই যে পল্টনটা দীর্ঘ 1 মাসের উপরে দাঁড়ানো, ভেঙে চুরে অবস্থা খারাপ। এই যে যাত্রীদের খুব ভোগান্তি, আমরা এই ভোগান্তি থেকে নিরসন চাই। এই যে নদী পাড়ে যে বস্তাগুলো সরে যাওয়ার কারণে আমাদের নদী পাড়টা হুমকির মুখে আছে। আলোচনা সাপেক্ষে পল্টন সংস্কারের আশ্বাস প্রশাসনের। এই বিষয়ে আমাদের বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল এখানে সরেজমিন তারা ভিজিট করবেন। আশা করছি তারা খুব দ্রুতই এটা এবং মেরামত করে দিবেন। 20 কিলোমিটারের নৌযাত্রা নিরাপদ করতে টেকসই বাঁধসহ কার্যকর ব্যবস্থার দাবি হাতিয়াবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। দেশের স্বার্থে বিএনপি বা যেকোনো দলের সাথে জোট হতে পারে জানালো এনসিপি, শিগগিরই দলীয় প্রার্থিতা ঘোষণা। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট সংবিধান আদেশও আলোচনায়। এবং অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশে মহাবিপন্ন ডলফিন, বুদ্ধিমান সামাজিক প্রাণীটি সংরক্ষণের বার্তা বিশ্বজুড়ে। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।